কাজ হয়ে গেছে তো? তুমি বলেছিলে যে 3টের মধ্যে কাজটা হয়ে যাবে, আমাকে তো ওকেও জবাব দিতে হবে। আমি সময়টা খুব ভালো বুঝি। এই নাও তোমার ঘড়ি, দেখে নাও সব কিছু ঠিক আছে কি না। আরে ভাই সামলে, ধীরে ধীরে করো। এটার মধ্যে আমার খুব দামি ক্রকারি আছে। পড়ো, গ্লাস হ্যান্ডেল উইথ কেয়ার। সাবধানে নিয়ে যাও। চিন্তা করবেন না ম্যাডাম, কিচ্ছু ভাঙবে না। আরে চিন্তা করবো না কেন? আমার একটা জিনিসও যদি ভাঙে না, তাহলে আমি তোমার থেকে টাকা নেব। ঠিক আছে। ঠিক আছে, ঠিক করে কথা বলতে জানে না। আরে এসব কি? আমি তো বলেছিলাম মালপত্র নামিয়ে সোজা ভেতরে নিয়ে যেতে, এখানে রেখে দিয়েছেন। যান ভেতরে নিয়ে যান, নিয়ে যান ভেতরে। সব জিনিস আমার ভেতরে চাই, সোজা ভেতরে। হ্যাঁ, আমি তো কিছু বুঝতেই পারছি না। আবার কি হলো তোমার? আমার মনে হচ্ছে যে এইখানে একটু জিনিস বেশি আছে। ও তুমি না সব সময় বেশি চিন্তা করো। এই সমস্ত জিনিসপত্র আমাদেরই। কিন্তু এরকম চলো চলো, এখন ভেতরে চলো। অদ্ভুত ব্যাপার তোমার, অকারণে কেউ বেশি জিনিস কেন দেবে? তুমি কখনোই আমার কথা শোনো না। আশ্চর্য। ভুল কি বলেছি আমি? আচ্ছা থামো না, তুমি যখন তখন ঝগড়া করতে শুরু করে দাও। ঝগড়া বন্ধ করো, জিনিসগুলো গুছিয়ে নাও। এগুলো যেখানে রাখার রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমাকেই সব করতে হবে। এইটা তুলে ওখানে রেখে দাও। ওদিকে রাখো। তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে এসো। ঠিক করে খুললে ওটা। আপনি? আগে আমি RTV টেলিফোন এক্সচেঞ্জ থেকে এসেছি আপনাদের বাড়িতে টেলিফোন লাগাতে। আচ্ছা, আপনার কাছে আই কার্ড আছে? হ্যাঁ আছে। আরে ছাড়ো না, আপনি আসুন আমার সাথে। টেলিফোন বেডরুমে লাগাতে হবে, আসুন। হ্যাঁ চলো। আরে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি কাজ করো। কত কাজ পড়ে আছে। হ্যাঁ শোনো, এ বলছে যে বেডরুমের টেলিফোন কানেকশনটা খারাপ হয়ে গেছে, তাই ফোনটা এই হলেই লাগাতে হবে। বেডরুমের কানেকশন খারাপ? হ্যাঁ ম্যাডাম। না না, হলে ফোন লাগাবেন না। যতবার ফোন বাজবে আমাকেই তুলতে আসতে হবে। বেডরুমের কানেকশনটা আজকেই ঠিক করুন। কিছু মনে করবেন না ম্যাডাম, আজকে তো করতে পারবো না। আজ আপনাদের বাড়ি বাদেও আরো 2টো বাড়িতে যেতে হবে। আচ্ছা ছাড়ো না, তুমি একদম চিন্তা করো না। ফোনটা এখানেই লাগাতে দাও, যখনই ফোনটা বাজবে তখন আমি নিজেই এসে ধরবো, ঠিক আছে? তুমি তুলবে? কুড়ের বাচ্চা কোথাকার। এই মুখ সামলে কথা বলো তুমি। মুখে যা আসে তাই বলে ফেলো। যা তোমার মনে হয় করো। আরে ছাড়ুন, ওর কথায় কিছু মনে করবেন না। আপনি প্লিজ নিজের কাজ করুন। আর মাত্র কয়েকটা জিনিস বাকি আছে, কালকে গুছাবো। আচ্ছা। মিলানি, তুমি একদম চিন্তা করো না, আমাদের কাছে এখন অনেক সময়, সব ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, সে তো তুমি বলবেই। শেষ পর্যন্ত বাড়িটা তো আমাদেরই গোছাতে হবে। আবার শুরু করে দিলে তুমি। কেন? সত্যি কথা গায়ে লাগলো? তোমার সাথে কথা বলাটাই সমস্যা। আমি তো আগেই বলেছিলাম ও কোনো দিন শুধরবে না। রিমা, বাড়ির সব দরজা জানলা বন্ধ করেছো তো? হ্যাঁ মেম সাহেব। ঠিক আছে, তুমি যাও গিয়ে ঘুমো, আমিও ঘুমোতে গেলাম। আচ্ছা। এত রাতে ফোন বাজছে। ফোন
ফোন লাগানো মাত্রই ফোন বাজা শুরু হয়ে যায়। এখনো প্রতিবেশীদের সঙ্গেই আলাপ হলো না, তা এত রাতে কে ফোন করতে পারে? হ্যালো, মিলানি, এসব কি হয়ে গেল? সর্বনাশ হয়ে গেল। মিলানি, যদি যদি আমি নিজে ফোনটা ধরতে যেতাম তাহলে এসব কিচ্ছু হতো না। মিলানি, তুমি যাই হও না কেন, তুমি তো আমার স্ত্রী। তুমি আমার স্ত্রী ছিলে। কি করে হলো এসব? আমি কিচ্ছু জানি না স্যার। আমি আর মিলানি বেডরুমে ঘুমোচ্ছিলাম, হঠাৎ ফোনের রিংটা বাজলো। মিলানি এসে ধরলো, তারপরে হঠাৎ বিস্ফোরণ হয়ে গেল। তখনই আমার ঘুম ভেঙে যেতেই দৌড়ে বাইরে এলাম। ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে আমার। আপনি তখন বেডরুমেই ছিলেন, আগে আর তুমি কোথায় ছিলে? আমি রান্নাঘরে ছিলাম সাহেব, আমি ঘুমোচ্ছিলাম। ফোনের রিং কি তুমি শুনতে পাওনি? না সাহেব। স্যার এই দেখুন, ফোনের অবস্থা দেখে মনে তো হচ্ছে না যে ফোনের মধ্যে বোম লাগানো হয়েছিল। তাহলে এই বোমটা কোন জিনিসের মধ্যে রাখা ছিল? কটা বেজেছিল তখন যখন বোমটা ফাটে? এই দুটো প্রায় বাজছিল সাহেব। ওই দুটো নাগাদ। দুটোর সময়? হ্যাঁ সাহেব। দুটোর সময় ফোনটা এলো, আর সেই সময়েই ব্লাস্টিংটাও হলো। এই ব্লাস্টিংটা আর এই ফোনের রিংটার মধ্যে কোনো রিলেশন নিশ্চয়ই আছে। আপনারা তো দুপুরেই এসেছিলেন এখানে, তাই না? আগে হ্যাঁ স্যার, একটার সময়। আর এই সমস্ত জিনিসপত্র আপনারা নিজেদের সাথেই এনেছিলেন? আচ্ছা, এই জিনিসগুলোর মধ্যে কোনো জিনিস আপনাদের অদ্ভুত মনে হচ্ছে, আপনাদের নয় বলে? স্যার আমার তো সবকিছু ঠিকই মনে হয়েছে, কিন্তু আমার স্ত্রী একটা কথা বারবার বলছিল, মালপত্র সব বেশি আছে, কিছু জিনিস বেশি আছে। জিনিস বেশি আছে? আচ্ছা এই কথাটা বলুন যে সারা দিনে এমন কিছু ঘটেছে যেটা আপনাদের অদ্ভুত লেগেছে? অদ্ভুত? ওই টেলিফোন ঠিক করতে এসেছিল লোকটা। একজন টেলিফোনের লোক এসেছিল টেলিফোন লাগাতে। প্রথমে ও বেডরুমে গিয়েছিল, ও বলল ওখানে পয়েন্ট খারাপ, তারপর এখানে এসে এইখানে টেলিফোনটা লাগায়। পয়েন্ট খারাপ আছে? ফ্রেডি, বেডরুমটা ওইদিকে না? হ্যাঁ, আচ্ছা এই টেলিফোনের লোকটা কটার সময় এসেছিল? আমাদের আসার কিছুক্ষণ পরেই। তার মানে আপনারা এখানে পৌঁছানোর সাথে সাথেই লোকটাও এসে গেছিল? অদ্ভুত ব্যাপার। সেটা তো আমিও ভাবছি স্যার। কিন্তু ওকে তো আপনারাই ডেকেছিলেন। না না, আমরা ওকে ডাকিনি। তাহলে আপনারা ওকে বাড়িতে ঢুকতে দিলেন কেন? আমরা ভেবেছিলাম হয়তো আমাদের এজেন্ট ওকে পাঠিয়েছে। নাম কি ছিল ওই টেলিফোনের লোকটার? নাম? স্যার, টেলিফোনের লোকটা মিথ্যে বলেছিল। বেডরুমের কানেকশন একদম ঠিক আছে। ও, তার মানে ওই টেলিফোনের লোকটা এখানে বোম রাখতেই এসেছিল? হ্যাঁ স্যার, আর এই সমস্ত চক্রান্ত আগে থেকেই করা হয়েছিল। দুটো জিনিসের খোঁজ করতে হবে। প্রথমত এই বোম কোন জিনিসে লুকোনো হয়েছিল, আর দ্বিতীয়টা ওই ফোন কল। ফোন কলটা কে করেছিল? আপনি একটু আপনার এজেন্টের নাম আর ফোন নাম্বারটা দেবেন আমাদের। এবারে আমরা 3 মাসের ভাড়া একসঙ্গেই নেব। ইয়েস, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আগে বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। রোজ ভিলা আপনারাই ভাড়া দিয়েছেন তো, না? রোজ ভিলা ওই মাডেরটা? হ্যাঁ ওটাই। তোমরাই ভাড়াতে দিয়েছিলে না ওদের, প্রতীক আর মিলানিকে? হ্যাঁ আমরাই ভাড়াতে দিয়েছিলাম রোজ ভিলাটা, কিন্তু প্রতীক আর মিলানিকে নয় স্যার। কি? এক মিনিট, কি বললেন আপনি? প্রতীক আর মিলানিকে নয়? না স্যার। আরে আপনারাই তো 5 বছরের জন্য ওদের এই বাংলোটা ভাড়া দিয়েছেন। ওই রোজ ভিলা, প্রতীক আর মিলানিকে? এটা কেমন করে হতে পারে স্যার? আর কাল রাতে ওই বাড়িতেই বোম ফাটার কারণে প্রতীকের ওয়াইফ মিলানির মৃত্যু হয়। কি? এসব আপনারা কি বলছেন স্যার? এটাই সত্যি। আমরা সত্যি কথা বলছি, আমাদের কাছে সব রেকর্ডস আছে। রোজ ভিলা তো আমরা কানপুরের বাসিন্দা মোহান্ত আর নাতাশাকে ভাড়ায় দিয়েছিলাম। মহান্ত আর নাতাশাকে? হ্যাঁ স্যার। আর স্যার আপনারা যে প্রতীক আর মিলানির কথা বলছেন, ওদের তো আমরা মালবনির লালমহলটা ভাড়ায় দিয়েছিলাম। করুন, তুমি এসব কি গন্ডগোল করেছো বলো তো? সব কাগজপত্র তো তুমিই তৈরি করেছিলে, এবার তুমিই বলো। স্যার আমারই ভুল হয়ে গেছে হয়তো। দুজনে একই দিনে মুম্বাইতে এসেছিলেন, আর দুজনেই বাড়ি নেওয়ার জন্য এত তাড়া দিচ্ছিলেন যে বাংলোটা না দেখেই ডিল পাকা করে ফেলেন। বাজে কথা বন্ধ করো। আজকাল কি আর কেউ
প্রপার্টি না দেখে ডিল করে নাকি? আর এই কেসে একজন নয় দুজন লোক, প্রতীক আর মোহান্ত, বাংলোটা না দেখে ওখানে থাকতে চলে যাবে। স্যার ওনারা বলেছিলেন যে ওনারা একটা গন্ডগোলে ফেসে আছেন, ওনারা বাংলো দেখতে যেতে পারবেন না, আর ওনারা বেশ ভালো ভাড়াও দিচ্ছিলেন, এর জন্য আমরা আর কোনো প্রশ্নই করিনি। স্যার এই জন্যই কাগজপত্র রেডি করতে গিয়ে আমার ভুল হয়ে গেছে, আর তাড়াহুড়োতে বাংলো অদল বদল হয়ে গেছে। তাড়াহুড়োতে বাংলো অদল বদল হয়ে গেছে। আর ওই বোম, রোজ ভিলাতে যে বোমটা ছিল সেটার ব্যাপারে কি জানো? স্যার আমরা ওই বোমঠোমের ব্যাপারে কিছুই জানি না স্যার। এই রোজভিলের আসল মালিক কোথায়? স্যার উনি ব্যাঙ্গালোরে থাকেন, উনি পার্টির সাথে দেখাও করেননি, উনি শুধু পেপার সাইন করে পাঠিয়ে দিয়েছেন। এটা কিরকম আন্ডারস্ট্যান্ডিং? বাংলোর মালিক ভাড়াটের ব্যাপারে খোঁজ নেয় না, আর ভাড়াটে বাংলোটা না দেখে ওখানে থাকতে চলে গেল, এরকম কখনো হয় নাকি? আর একটা কথা বলুন, ওই টেলিফোনের লোকটা যে রোজ ভিলাতে গিয়েছিল তাকে কি আপনারা পাঠিয়েছিলেন? না স্যার। তাহলে কে পাঠিয়েছিল? স্যার রোজভিলাতে আমরা 15 দিন আগেই টেলিফোনের লাইন চালু করে দিয়েছিলাম, তাহলে আমরা কেন টেলিফোনের লোক পাঠাতে যাব? আপনারা কিচ্ছু জানেন না, না? তাড়াতাড়ি সব জেনে যাবেন। স্যার এই বাংলোতে মোহান্ত আর নাতাশার থাকার কথা ছিল, তো ওদেরকেও একবার জিজ্ঞাসাবাদ করতে হবে। হ্যাঁ, দেখা করা যাক মোহন্ত আর নাতাশার সঙ্গে। কিন্তু অভিজিৎ, এটা খোঁজ নিতে হবে ওই টেলিফোনের লোকটা কে ছিল যে রোজ ভিলাতে গিয়েছিল, কি কারণে ও গিয়েছিল রোজ ভিলাতে টেলিফোনের লোকটা। দেখো সব মিলিয়ে প্রায় 50 জন ডিফল্টার আছে। এক কাজ করো, তুমি ওদের কাছে একটা লাস্ট নোটিশ পাঠিয়ে দাও, আর তারপরেই ওদের লাইনটা ডিসকানেক্ট করে দিও। ঠিক আছে স্যার। আপনি আরটিভি টেলিফোন এক্সচেঞ্জের এরিয়া সুপারভাইজিং ম্যানেজার? ইয়েস স্যার, আমার নাম প্রবল মুখার্জি। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। রোজভিলা ম্যাড আইল্যান্ডে একজন মহিলা খুন হয়েছে, আর ঠিক সেই কারণে আমরা আপনাদের এক স্টাফের সঙ্গে দেখা করতে চাই, যে স্টাফ কালকে ওই রোজভিলাতে গিয়েছিল একটা নতুন টেলিফোন এক্সচেঞ্জ করতে। আপনারা কোন কর্মচারীর কথা বলছেন? ওর নাম তো আমরা জানি না, কিন্তু ইনি ওর মুখটা দেখেছেন। এক মিনিট স্যার। মাড আইল্যান্ডে রোজভিলাতে কালকে টেলিফোন কানেকশন করতে গেছিল? কি 2 সপ্তাহ আগে নতুন কানেকশন করা হয়ে গেছে আর লাইনটা চালু আছে? কাকে পাঠিয়েছিল ওখানে? চন্দ্রকে? ঠিক আছে, ওকে ভেতরে পাঠাও। দেখুন, এটা আমরা আগেই জানতাম যে রোজ ভিলাতে 2 সপ্তাহ আগেই একটা নতুন কানেকশন করা হয়েছে আর ফোনটা চালু আছে। এই জন্যই আমরা আপনাদের ওই স্টাফ চন্দ্রর সঙ্গে দেখা করতে চাই। আপনি আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ চন্দ্র, এনারা তোমার সাথে দেখা করতে চান। সাহেব, এই লোক সেই লোক নয় যে সেদিন রোজভিলাতে এসেছিল। তুমি ঠিক করে ভেবে বলো, এ সেই লোকটা নয়? না সাহেব, এটা সেই লোক নয়। ম্যাডাম ওর আইডিও চেক করেছিল। এ সেই লোক নয়? এই চন্দ্র ওখানে যায়নি? তাহলে চন্দ্রবাবু, তোমার নাম করে অন্য কেউ গেল কি করে রোজভিলাতে? একটা নতুন কানেকশন করার জন্য অন্য কেউ গেল কি করে? কে? নাকি তোমার আইডেন্টিটি কার্ড অন্য কাউকে দিয়েছিলে? দিয়েছিলে কি না বলো? তোমার আই কার্ড দেখাও, দেখাও তোমার আই কার্ড। না স্যার। পালাচ্ছিস কোথায়? পালিয়ে যাবিটা কোথায়? চল বলো, বলো কে গিয়েছিল তোমার নাম করে? কে গিয়েছিল চন্দ্র সেজে? তাড়াতাড়ি বলো। স্যার, স্যার ওর নাম আমি জানি না স্যার। জানি না মানে কি? তাড়াতাড়ি বলো, বলো কে সেই লোক, কি জানো তার ব্যাপারে? স্যার আমি ওকে বিশেষ চিনি না স্যার, 1 সপ্তাহ ধরে ওকে টেলিফোন এক্সচেঞ্জের বাইরে দেখছিলাম স্যার। ও আমার সঙ্গে বন্ধুত্ব করেছিল, নিজের প্ল্যানও বলেছিল, আর অনেকগুলো টাকাও দিয়েছিল যাতে আমার মুখটা বন্ধ থাকে। আর কি জানো ওর ব্যাপারে? ও আমার সঙ্গে দেখা করার পর সাধারণত অটোই ধরতো স্যার। অটো ধরতো? আর কি বলতো অটোওয়ালাকে? কোথায় নিয়ে যাওয়ার কথা বলতো? 4 কোপ। 4 কোপ? দাদাবাবু, খাবার বেড়ে দিয়েছি, খেয়ে নিন, নাহলে ঠান্ডা হয়ে যাবে। বৌদিমণি এখনো ঘুম থেকে ওঠেননি? খবরের কাগজ পড়তে পড়তে এত বেলা হয়ে গেছে, খেয়াল করিনি। আর এই নাতাশাও না, এবারে ওর ঘুমের ওষুধের ডোজ কম করতে হবে। এমনিতেও বৌদিমণি তো অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলেন, তাই না? এই সময় আবার কি? আপনারা? মোহান্ত আর নাতাশা বাড়িতে আছে? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনি বলুন।
আমিই মহান্ত। দেখুন, রোজভিলায় যে ঘটনা হয়েছে সেই ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ করতে এসেছি। হ্যাঁ, অমিত সবকিছু বলেছে আমাকে সেই ব্যাপারে। স্টেট এজেন্ট অমিত ও সবকিছু বলেছে? হ্যাঁ। ফ্রেডরিক, আপনি একবার এই ছবিটা ভালো করে দেখুন। এই দুজনের মধ্যে কাউকে চেনেন আপনি? না। না, দেখুন ওনাদের নাম হলো মিলানিয়ার প্রতীক, যে রোজ ভিলাতে আপনাদের থাকার কথা ছিল। আপনাদের বদলে এরা যায়, আর তারপরের ঘটনা তো আপনি জানেন। তাহলে এরাই প্রতিকার মিলানি? এই সব কিছুই ওই দ্বিতীয় এজেন্ট করণের ভুলের জন্য হয়েছে। ও যদি বাংলো পাল্টাপাল্টি না করতো তাহলে সব কিছুই হতো না। কিন্তু ব্যাপারটা অন্য রকমের। আমরা সন্দেহ করছি রোজ ভিলাতে বোম ফাটার কারণে মিলানির যে মৃত্যু হয়েছে, সেই বোম প্রতিকার মিলানির জন্য নয়, বরং আপনাদের জন্য ছিল। আপনাদের জন্যই ছিল। আমাদের জন্য? আগে হ্যাঁ। কিন্তু আমাদেরকে কে মারতে চাইবে? নাতাশা কোথায়? আপনার স্ত্রী নাতাশা কোথায়? ও তো এখনো ঘুমোচ্ছে। মাই গড, 2টো বেজে গেছে এখনো আপনার স্ত্রী? নাতাশা! 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 নাতাশার কি হয়ে গেল? নাতাশা! 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 প্লিজ নাতাশা! ছেড়ে দিন আমাকে! ছেড়ে দিন! শান্ত হন। শান্ত হন, শান্ত হন। শান্ত হন। আমার কথা শুনুন, শান্ত হন। একটু শক্ত হন প্লিজ। আপনি নাতাশার কাছে যেতে পারবেন না। আপনি ওনার কাছে গেলে গুরুত্বপূর্ণ কোনো ক্লু থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। আপনার কষ্টটা বুঝতে পারছি, তাই প্লিজ সচিন, ফ্রেডরিক, ঘরটাকে একটু ভালো করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। নাতাশা! প্লিজ একটু শান্ত হন। স্যার, ঘড়ির টুকরো, আলাদা আলাদা ঘড়ির টুকরো। এতগুলো ঘড়ির টুকরো? আচ্ছা বলুন তো, নাতাশার ঘরে এতগুলো ঘড়ি আসলো কি করে? নাতাশার ঘুম থেকে উঠতে অসুবিধে হতো, সেই জন্যই ঘুম থেকে ওঠার জন্য ও 3-3টে ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুধু। 3-3টে ঘড়িতে? আচ্ছা বোম আবার ওই ঘড়িগুলোর মধ্যে ফিট করা ছিল না তো? একটা কথা বলুন তো, এই ঘড়িগুলো কি নাতাশা নিজে কিনেছিল? আগে কোথা থেকে কিনেছিল সেটা কি বলতে পারবেন? এখানেই পাশেই একটা দোকান আছে নিডস নামের, ওখান থেকে কিনেছিল। নিডস? ওখান থেকে। নিশ্চয়ই ঘড়িগুলোতেই কোনো গোলমাল ছিল। পেয়ে গেছি। আরে সালুকে কি জানতে পারলে সেটা আমাদেরও বলো। আরে বস, প্রত্যেকটা ফার্নিচার এমন তছনছ হয়ে গেছিল যে ফার্নিচারের টুকরোগুলোকে একটা একটা করে চেক করতে হয়েছে আমাকে, এইটা জানবার জন্য যে বোমটা বানিয়েছিল কি দিয়ে। এই দেখো, এই হচ্ছে ওই কেমিক্যালটার কার্বন চেন। এটা কোন ধরনের কেমিক্যাল? সাসপেক্ট টক্সিন। সাসপেক্ট টক্সিন? হ্যাঁ, এমনিতে অনেক রকমের কেমিক্যাল পাওয়া গেছে, কিন্তু এই সাসপেক্ট টক্সিন কেমিক্যাল সবচেয়ে বেশি পাওয়া গেছে। আর বস, এই সাসপেক্ট টক্সিন সবচেয়ে বেশি এই ঘড়িটার ওপর পাওয়া গেছে। শুধু তাই নয়, এই ঘড়ির মধ্যে আমি ওই বমটার ডিটোনেটরের টুকরো পেয়েছি। এই ঘড়িটার টুকরোর মধ্যে থেকে? তার মানে হলো যে বোমটা ঘড়ির ভেতরে ফিট করা ছিল। স্যার, ঘড়িটাও কি তাহলে ওই জিনিসগুলোর মধ্যেই ছিল যেটাকে উনি বাড়তি বলতে চেয়েছিলেন? হতে পারে। ফ্রেডরিক, সচিন, একটা কাজ করো, এখানে ঘড়ির যতগুলো টুকরো আছে সব জোড়ার চেষ্টা করো। এইবারে বুঝতে পারছি স্যার, যখন এই ঘড়িটায় 2টো বেজেছিল তখন এই ঘড়ির মধ্যে রাখা বোমটা ট্রিগার হয়ে গেছিল আর ফেটে গেছিল। স্যার, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় যে রাত 2টোর সময় রিং হলো, মিলানি ওই ফোনটা ধরার জন্য হলে এলো আর ঠিক ওই সময় বমটা ফাটলো। হ্যাঁ অভিজিৎ, এটা একটা খুব বড় ষড়যন্ত্র। এখন এটাই খোঁজ নিতে হবে যে এই ফোনটা কে করেছিল, কে করেছিল ফোন। স্যার, আমার তো এই কাজের মেয়েটার উপরে সন্দেহ হয়েছে। ও পরিষ্কার বলেছিল ঠিক 2টোর সময় ব্লাস্টিংটা হয়েছিল, কিন্তু ওর হাতে কোনো ঘড়ি পড়া ছিল না। তাহলে এক্স্যাক্টলি ব্লাস্টিংটা কখন হয়েছিল ও কি করে বুঝতে পারলো? ওই কাজের মেয়েটিকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু একটা কথা ঠিক যে বোম
ঘড়িতেই ফিট করা ছিল, আর যেই ঘড়িতে রাত 2টো বাজলো বোম ফেটে গেল আর মিলানি মারা গেল। আর একটা কথা বস, ঠিক এই রকমই ঘড়িওয়ালা বোম সেম কম্পোজিশনের আমি নাতাশার বাড়ির জিনিসপত্রের মধ্যে পেয়েছি। আর স্যার, এই দুটো বম্বের মধ্যে থেকে যে পেরেক, কাঁচ আর মেটালের টুকরোগুলো পাওয়া গেছে, সেগুলো তো যে কোনো হার্ডওয়্যার শপে খুব সহজেই পাওয়া যাবে। তার মানে এই বম্ব দেশি বম্ব, ক্রুড বম্ব? হ্যাঁ, এটা ক্রুড বম্বই। আর এটাকে যে বানিয়েছে সে কোনো নভিসই হবে, কিন্তু হ্যাঁ, সে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বেশ ভালোই জানে, কারণ ও ঘড়ির কাঁটাটাকেই বম্বের ট্রিগার বানিয়ে ফেলেছিল। ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানে? মানে দুটো বোম একইভাবে বানানো হয়েছে, একইভাবে। প্রথম বোমটা ফাটলো আর মিলানি মারা গেল, আর ঠিক 24 ঘন্টার মধ্যে দ্বিতীয় ঘড়ির বোমটা ফাটলো আর নাতাশার মৃত্যু হলো। কিন্তু একটা ব্যাপার ঠিক, এই যা কিছু হয়েছে ওই করণ, ওই স্টেট এজেন্ট করণের ভুলের কারণেই হয়েছে। ওর ভুলের কারণে বাংলো অদল বদল হয়ে গেল। মিলানি ভুল করে রোজ ভিলা নাতাশার বাড়িতে পৌঁছে গেল, আর নাতাশা মিলানির বাড়িতে। তার মানে হলো খুনি বোম নাতাশার জন্য বানিয়েছিল, নাতাশার জন্য, মিলানির জন্য নয়। আর যখন ও বুঝতে পারলো যে নাতাশা বেঁচে আছে, তখন একই রকম বম দিয়ে ও নাতাশাকেও মেরে ফেলল। স্যার এই দেখুন, হ্যাঁ, এই ঘড়িটার এই টুকরোটায় স্টিকার লাগানো আছে, কিন্তু কিছু বুঝতে পারছি না যে এতে কি লেখা আছে। 1 মিনিট, আমি দেখি। হ্যাঁ, এবার দেখুন, একটু একটু পড়া যাচ্ছে। এসকে, এসকে কিরকম নাম এটা? এসকে, এটা আবার কোনো কোম্পানির নাম নয় তো, যেখানে ঘড়িটা তৈরি হয়েছিল, নাকি কোনো দোকান যেখান থেকে এই ঘড়িটা কেনা হয়েছিল? ঠিক করে সমস্ত সাফ কর। এই দেখ, চারদিকে দাগ লেগে রয়েছে, দেখেছিস? এক্সকিউজ মি? হ্যাঁ বলুন স্যার। আচ্ছা, এই স্টিকারটা দেখুন তো, এসকে, এটা কি আপনার দোকানের? এসকে? আগে হ্যাঁ স্যার। স্যার এই স্টিকার তো আমারই দোকানে স্যার। আর তাছাড়া এই যে ঘড়ির টুকরোটা না, এই ঘড়িটা আমি গত সপ্তাহেই বেচেছি স্যার। আপনার এই ঘড়িতে একজন খুনি বোম লাগিয়েছিল, আর ওই বোম ফাটাতেই এক মহিলার মৃত্যু হয়েছে। হ্যাঁ, কি বলছেন স্যার? একদম ঠিক বলছে ও। আপনার মনে আছে কাকে বেচেছিলেন এই ঘড়িটা? হ্যাঁ স্যার, একজন লোক এসেছিল এটাকে কেনবার জন্য। আচ্ছা দেখুন তো, ওই লোকটা কি এই লোকটা? হ্যাঁ স্যার, এটা তো সেই লোকটাই। আচ্ছা, এর নাম ঠিকানা কিছু জানেন আপনি? না স্যার, সেটা জানি না। আর কিছু বলতে পারেন এই লোকটার ব্যাপারে? হ্যাঁ স্যার, একটা কথা মনে পড়লো। ঘড়ি কেনার পর ও কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। কার সঙ্গে, কার সঙ্গে কথা বলছিল? স্যার সেটা তো বলতে পারবো না। আচ্ছা, আপনি ওর কথাবার্তা শুনেছেন? কি বলছিল, মানে কিছু মনে আছে? ও চারকোপ নিয়ে কিছু বলছিল। চারকোপ? স্যার, এই চন্দ্র তো আমাদের বলেছিল যে টেলিফোন এক্সচেঞ্জের বাইরে যে লোকটা ওর সঙ্গে দেখা করতে আসতো, সেও অটোওয়ালাকে চারকোপেই যেতে বলতো। চলো আমরা চারকোপ যাই, মনে হচ্ছে ওই লোকটাকে আমরা ওখানেই পাবো। স্যার, কিছু জানতে পারিনি। স্যার, ওখানেও কেউ কিছু জানে না। আশ্চর্য। একটা দোকান সামনে আছে, ওকে জিজ্ঞাসা করা যাক। আপনাদের কি চাই স্যার? মালিক তো একটু বাইরে গেছেন। বাইরে গেছে? হ্যাঁ স্যার। কোনো ব্যাপার না। আপনি এই স্কেচটা দেখুন, এই লোকটিকে আগে কখনো দেখেছেন? একে তো অনেকটা আমাদের মালিকের মতো দেখতে স্যার। এটা আমাদের মালিকেরই ছবি। ও বলছে ইনি তো ওর মালিক। নিজের তো এত বড় দোকান। কি নাম তোমার মালিকের? মকরন্ত স্যার। মকরন্ত? আগে হ্যাঁ স্যার।
নিখিল, ওকে ওই টুকরোটা দেখাও তো। এই দেখুন। এটা আপনারা কোত্থেকে পেলেন? আরে বাহ, খুব তাড়াতাড়ি তুমি চিনে গেলে তো ঘড়ির ওই টুকরোটাকে। হ্যাঁ স্যার। তাহলে তো তুমি এটাও জানো নিশ্চয় যে তোমার মালিক কি কি করছে। এইসব আপনারা কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না তাই তো? এই টুকরোটা যখন আস্ত ঘড়ি ছিল তখন তোমার মালিক এর মধ্যে বম ফিট করেছিল, যার জন্য দুজন মহিলার মৃত্যু হয়েছে। বুঝতে পেরেছো? কি? আমার মালিক আর বোম? হ্যাঁ, বম। আর তুমি তো এমন ভাবে চমকে গেছো যেন তুমি কিছু জানোই না। স্যার, আমি আমার মালিককে ঘড়ি আনতে আর নিয়ে যেতে দেখেছি। আচ্ছা, উনি ঘড়িগুলো নিয়ে এসে কোথায় রাখতেন? ওই পেছনে একটা ঘর আছে, আমার মালিক ঘড়িগুলোকে ওখানেই রাখতেন। চলো দেখা যাক ওই ঘরটা। দেখাও কোথায়। আসুন স্যার। দেখো লাইটের সুইচ কোথায় আছে। স্যার, স্যার, আমাদের মালিক কখনো এই ঘরে আমাদেরকে ঢুকতে দিতেন না। উনি সবসময় ঘরটা বন্ধই রাখতেন। মাই গড। বম বানাবার জিনিসপত্র। স্যার, এর মানে ওই লোকটা এখানে বসেই বোমগুলোকে বানাতো আর ঘড়ির ভেতরে ফিট করতো। এগুলো কি? হ্যাঁ, এখানে এত কিছু ঘটছিল আর তোমরা কিচ্ছু জানো না? ঘড়ি তো আমরা দেখেছিলাম স্যার, কিন্তু তার মধ্যে আমাদের মালিক যে কি উল্টোপাল্টা করতেন সেটা তো আমরা জানতাম না। স্যার, এই দেখুন। এগুলো এগুলো তো রোজভিলের ছবি। ইয়েস স্যার, বাংলোটা খালি ছিল। প্রত্যেকটা ছবিতে বাংলোর ভেতরের অংশ দেখা যাচ্ছে, আর এই সব ছবিগুলো বিভিন্ন দিক থেকে নেওয়া হয়েছে। কিন্তু স্যার, খালি বাংলোর ভেতরের ছবি তোলার মানেটা কি হতে পারে? তার মানে নিখিল, প্রতীক আর মিলানি ওই বাংলোতে যাওয়ার আগে মাকরান্ত ওই বাংলোতে যায় আর এই ঘড়ি বম কোথায় ফিট করতে হবে সেই জায়গাটা ঠিক করে। স্যার, কিন্তু বন্ধ থাকা বাংলোর ভেতরে ঢুকে গিয়ে ছবি তোলা এটা কিভাবে সম্ভব হলো? মানে এই মাকরান্তের কাছে রোজভিলের চাবি ছিল। কোনো চেনা জানা লোকই ওকে ওখানকার চাবিটা দিয়েছিল, কিন্তু কে? আচ্ছা, তোমার মাকরান্ত সাহেব এখন গেছে কোথায়? এটা আপনার দোকানেরই বিল তো? হ্যাঁ স্যার, এই বিলটা আমারই দোকানের। তাহলে এটা দিয়ে যে 3টে ঘড়ি বিক্রি করা হয়েছে নাতাশাকে, সেটা কে বিক্রি করেছে? সম্ভবত সোহন ঘড়িগুলো বেচেছিল স্যার। ওকে একবার ডাকুন তো। ও আজকে কাজে আসেনি স্যার। কাজে আসেনি কেন? দেখুন না, পরশুই ওকে কাজে রাখলাম আর কাল থেকেই আসছে না। পরশু কাজে রেখেছিলেন, পরশুই ঘড়িগুলো বেচলো আর কালকে থেকে কাজে আসছে না। অদ্ভুত ব্যাপার স্যার। কিন্তু স্যার, যে ঘড়িগুলো ও নাতাশা ম্যামকে বেচেছিল সেগুলো আমাদের স্টকেই তো ছিল না। কি বলছেন আপনি? আরে ওই 3খানা ঘড়ি, আমি ওকে জিজ্ঞেসও করলাম যে এই ঘড়িগুলো কোত্থেকে আনলি। ও বলল যে এগুলো নাকি স্টকের মধ্যেই ছিল। যদি আপনার স্টকেই ছিল না তাহলে সেটা আপনি মেনে নিলেন কি করে? এখন স্যার, নাতাশা ম্যামের এগুলো পছন্দ হয়ে গিয়েছিল, মাল বিক্রি হচ্ছিল, টাকাও আসছিল, আমি আর অত জানতে চাইনি। আপনার এই অসাবধানতার জন্য কি হয়েছে জানেন? নাতাশার মৃত্যু হয়েছে। সরি স্যার। সরি। অভিজিৎ, ওই ছেলেটা নিশ্চয়ই জানতো যে নাতাশা এই দোকানেই আসবে ওই 3টে ঘড়ি কেনার জন্য। তাই জন্য ওই ছেলেটা ঘড়িগুলোতে বোম ফিট করিয়ে তারপরে বাইরে থেকে আনায় আর এখানে এনে সেটা বিক্রি করে। তার মানে আগে থেকেই সবকিছু ঠিক করা ছিল। হ্যাঁ অভিজিৎ, সবকিছু আগে থেকেই প্ল্যান করা ছিল। ওর ঠিকানাটা আছে কি? হ্যাঁ স্যার, ও যে নম্বর থেকে আমাকে ফোন করেছিল সেই নম্বরটা আমার কাছে কিন্তু আছে। নাম্বার দেখি। হ্যাঁ, 03622 91919 919। হ্যাঁ স্যার, কি হলো? এই নাম্বারটা তো স্টেট এজেন্ট করণের। করণের? হ্যাঁ স্যার, ওই দিন যখন অফিসে গিয়েছিলাম তখন ওর থেকে নাম্বারটা নিয়েছিলাম। ফোন করো, দেখা যাক। না স্যার, ফোনটা বন্ধ আছে। ফোনটা বন্ধ? স্যার, এর মানে ওরা দুজনেই একই লোক। আর সোহন নামটা এই জন্য নিয়েছিল যাতে ওই বমওয়ালা ঘড়িগুলো নাতাশাকে বিক্রি করতে পারে। হ্যাঁ অভিজিৎ, আমার তো মনে হয় মকরান্তকে ওই রোজভিলার চাবিটাও এই করণই দিয়েছিল।
আর নাতাশার মৃত্যুর আসল কারণও হলো এই করণ। এই করণকে তুলে নিয়ে এসো। আপনারা করণ কোথায়? আপনারা জানেন না স্যার? কি জানি না। করণ আজ সকালেই মারা গেছে। কি? করণ মারা গেছে আজ সকালে? কিভাবে? অ্যাক্সিডেন্টে একটা ট্রাক ওকে পিষে দিয়ে চলে যায়। ওই বেচারা হসপিটাল অব্দিও পৌঁছতে পারেনি স্যার। অ্যাক্সিডেন্ট নাকি খুন? কে? অ্যাক্সিডেন্ট না খুন? অভিজিৎ, আমার তো এটাই মনে হয় এটা অ্যাক্সিডেন্ট নয়, খুন। খুনি হয়তো জানতে পেরে গেছিল যে আমরা করণকে ধরে এনে সত্যিটা বের করে ফেলবো, তাই ওর মুখটা সারা জীবনের মতন বন্ধ করে দিল। আচ্ছা এটা বলো, এই যে বাংলোটা বদল হয়ে গিয়েছিল, এই ভুলটা কি করণের ছিল নাকি? না স্যার, ওটা শুধু করণের ভুলের জন্যই হয়েছিল। এছাড়াও তুমি কিছু জানো? সেটা আমরা জানি। কি জানো তাড়াতাড়ি বলো। দেখো, ভয় পেও না, সত্যিটা বলে দিলে তোমার কিচ্ছু হবে না, তোমাকে কেউ কিচ্ছু করবে না। বলো তুমি কি জানো? আসলে স্যার, ও গত দুদিন ধরেই খুব আতঙ্কের মধ্যে ছিল। ওর মনের মধ্যে কোনো রহস্য ছিল। রহস্য? কিরকম রহস্য? ওটা বলার আগেই তো মারা গেল স্যার। এমন কি জানতো ওই করণ যার জন্য ওকে মরতে হলো? করণের ঘরে তল্লাশি করা যাক স্যার। স্যার, ও এত ভয় পেয়েছিল যে ও দুদিন ধরে অফিসেই ঘুমিয়েছিল। কি? দুদিন ধরে ও অফিসেই ঘুমোচ্ছিল? বাড়িতেও যায়নি? না, বাড়ি যায়নি। করণ দুদিন ধরে বাড়িই যায়নি? এটা কি অভিজিৎ? কদিন আগে যখন আমরা এসেছিলাম তখন তো এই পেন্টিংটা এখানে ছিল না, তাই তো? হ্যাঁ স্যার, দুদিন আগেই ও কিনেছে। কে? করণ। দুদিন আগে করণ এই পেন্টিংটা কিনেছিল? দুদিন আগে? অদ্ভুত ব্যাপার না? এমন একটা লোক যার মাথায় মৃত্যুর খাড়া ঝুলছে, দুদিন সে আতঙ্কে নিজের বাড়িতে না গিয়ে এই অফিসে ঘুমোচ্ছিল, সেই লোক দুদিন আগে এই পেন্টিংটা কিনলো কেন? আচ্ছা, কেন কিনেছিল এই পেন্টিংটা? হ্যাঁ, পেন্টিংটা তো বেশ সুন্দর, কিন্তু এর মধ্যে আছেটা কি? আর ও কিনেছিলই বা কিসের জন্য? খুলে দেখবে নাকি? ওহো, এটা আবার কি? ব্ল্যাঙ্ক এনভেলাপ? কিছু একটা আছে এই এনভেলাপে। মাই গড! তাহলে এটাই সেই রহস্য যেটা করণ জানতো, যার জন্য ওকে মরতে হলো। আর ঠিক এটার কারণে নাতাশাকেও মরতে হয়। ঠিক ওই একই কারণে মিলানিও মারা গেছে। সোলাপুরের এতগুলো বাস বেরিয়ে গেল, কিন্তু এই মক্রান্তের এখনো দেখা পেলাম না। স্যার, আবারও জানতে পারিনি তো যে আমরা এখানে আসছি। দেখা যাক, আর একটু অপেক্ষা করি। ওই দেখো নিখিল, চশমা পড়া লোকটার পাশের লোকটাকে একদম মক্রান্তের মতো লাগছে। হ্যাঁ স্যার, এটা হয়তো মক্রান্তি হতে পারে। চলো তাড়াতাড়ি এসো। মিস্টার মক্রান্ত, আপনারা কারা? আর আমার নাম কি করে জানলেন? মক্রান্ত বাবু, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনারা যখন সিআইডি থেকে এসেছেন, তাতে আমি কি করতে পারি? কিছু না কিছু না, যা করার আমরাই করব। এছাড়া আপনার নিশ্চয়ই মনে আছে নাতাশা, মিলানি আর ঘড়ি বোম। ও, আপনারা সব জানতে পেরে গেছেন তাহলে। কিন্তু আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনাদের কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে, বুঝলে, প্রমাণ আছে। করণ মারা যাওয়ার আগে তোমার কুকর্মের সমস্ত কথা একটা কাগজে লিখে রেখে গেছে, আর সেই কাগজের টুকরোটা আমাদের কাছে আছে, সিআইডির কাছে। এবারে চুপচাপ নিজের অপরাধ স্বীকার করে নাও, না হলে। এই, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ,
আমি দায়ী মিলানি, নাতাশার, করণের খুনের জন্য। কিন্তু এই সব কটা খুন তুমি করলে কেন? টাকার জন্য। করণ কোনোভাবে জানতে পেরে গেছিল যে আমি বোম বানাতে পারি, আর তাই ও আমাকে খুঁজে বার করে আর বলল যে একটা লোক আছে যে আমাকে ঘড়িতে বোম ফিট করে দেওয়ার জন্য অনেক টাকা দেবে। তারপর তুমি খুব চালাকি করে ওই ফোনটাকে ওদের হলে ফিট করে দিলে, যাতে যেই ও ফোন তোলে আর বোমটা ফেটে যায়। প্রথমে আমি রোজভিলার ভিতরে ঢুকে খুব ভালো করে খোঁজ খবর নিই, আর যেদিন প্রতীক আর মিলানি ওখানে থাকতে এলো, আমি লুকিয়ে ওই ঘড়ির কার্টুনটা টেম্পুর মধ্যে তুলে রেখে দিই। আর তারপরে যখন আমি টেলিফোনওয়ালা হয়ে বাড়িতে ঢুকলাম, তখন আমি দেখতে পেলাম যে ঘড়িটা ওখানেই লাগানো আছে। আর তখন আমি ঠিক করলাম যে আমি ফোনটা হলেই লাগাবো। আর যে দোকান থেকে নাতাশা ঘড়িগুলো কিনেছিল তার মধ্যে বম আমিই লাগিয়েছিলাম। আর করণের মৃত্যুটা তুমি খুব চালাকি করে অ্যাক্সিডেন্টের রূপ দিয়েছো। করতে হয়েছিল, কি করব, ও আপনাদের কাছে সব বলে দেবে বলছিল, তাই জন্যই ওকে রাস্তা থেকে সরিয়ে দিতে হলো। আর এই সব কিছু করার জন্য তোমাকে টাকা কে দিয়েছিল? টাকা মহন্ত, সমস্ত প্ল্যান গোলমাল হয়ে গেছে। সিআইডি সমস্ত খেলাটাকে শেষ করে দিয়েছে। আমি কিন্তু আমার কথাটা রেখেছি। আমিও কিন্তু নিজের কথা রেখেছি। আজকের পর থেকে আমরা ভুলে যাব যে আমরা কেউ কখনো কাউকে চিনতাম। এই নাও, গুড বাই। প্রতীক, না, ব্যাগটাকে খুলো না কিন্তু। পিছনে সরো, ব্যাগ খুলবে না, পিছনে সরো। দয়া সাবধানে। বেঈমান, তুই আমাকে মারবার চেষ্টা করেছিস। আমি কিছু করিনি, এই সব কিছু ও করেছে। মিথ্যে বলছে স্যার, ও আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছে। প্ল্যান এরই ছিল। আরে মিথ্যে তো ও বলছে। আমি 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 সব কিছু বলে দেবো। আরে অদ্ভুত কথা বলছে। আমি কিছু করিনি স্যার। মিথ্যে কথা বলছে স্যার। আমার কথা বিশ্বাস করুন। কে কি করেছে আর কি করেনি এক্ষুনি সব জানা যাবে। এবার 3 মিনিটের মধ্যে তোমাদের গল্পটা আমরা শোনাবো। মিলানি, নাতাশা, করণ, তিন জনের খুন করেছো তোমরা। তারপর সিআইডি কে তোমরা মিথ্যে বলেছিলে, আমাদের সামনে একে অপরকে চিনতে অস্বীকার করেছিলে। হ্যাঁ, কিন্তু তোমরা 1999 থেকে একে অপরকে চিনতে তোমরা দুজনে মিলে একটা ফ্যাক্টরি তৈরি করো, আর যখন ব্যবসায় লস হলো তখন তোমরা আলাদা হয়ে যাও। প্রতীক, তুমি গিয়েছিলে দার্জিলিং, আর মোহান্ত তুমি গিয়েছিলে কানপুর। কে? কিন্তু এই ফ্যাক্টরি কার হবে সেটা তখনও ঠিক করা ছিল না। তো প্রতীক বাবু, আপনি তখন ভাবলেন যে যদি মহন্ত বাবু মারা যান তাহলে সমস্ত ফ্যাক্টরি আপনার নামে হবে। আর তারপর একদিন হঠাৎই তোমরা দুজন বন্ধু হয়ে গেলে আর এই গভীর ষড়যন্ত্র তৈরি করলে। আর এটা আমরা কিভাবে জানলাম? করণের কাছে। করণ যে বহু বছর আগে তোমাদের দুজনের হয়েই কাজ করত, সেই তোমাদের কুকীর্তিগুলো লিখে রেখে দিয়েছিল কাগজে আমাদের জন্য, বুঝেছো? 3 মিনিট শেষ, এবারে তোমরা বলবে আর আমরা শুনবো। ঠিকই বলেছেন আপনারা। এই সব কিছু এই প্রতীকই আসলে শুরু করেছিল। ও আমাদের ফ্যাক্টরির প্রপার্টিটা বিক্রি করতে চাইছিল। হ্যাঁ, মিলানি আমাকে চাপ দিচ্ছিল, কারণ ধারে মাথা আমাদের নুইয়ে গেছিল। শুধু সেই জন্যে কি? সেই জন্যই ও প্ল্যান করেছিল। ও এটা জানতো যে আমরা মুম্বাই আসছি। আমাকে আর আমার স্ত্রী নাতাশাকে প্রাণে মেরে ফেলার জন্য মকরান্তের সাহায্যে ও রোজ ভিলা বাংলোতে বোম প্ল্যান্ট করেছিল। মিস্টার প্রতীক, তুমি তো জানতে যে রোজ ভিলাতে বম লাগানো আছে, তবুও তুমি তোমার স্ত্রীর সাথে থাকতে ওখানে কেন চলে গেলে? স্যার, মিলানির রোজ ঝগড়াঝাটির জন্য আমি একদম অতিষ্ঠ হয়ে গেছিলাম, পাগল হয়ে গেছিলাম। ও আমাকে ডিভোর্সও দিতে চাইছিল না। সেই জন্য আমি যখন জানতে পারলাম যে করণ ভুলটা করেই ফেলেছে, তখন ভেবেছিলাম এই ভুলের সুযোগটা নেব। সেই সুযোগে মিলানির হাত থেকে রক্ষাটাও পাবো। আর মিস্টার মোহান্ত, যখন আপনি জানতে পারলেন যে মিস্টার প্রতীক আপনার প্রাণ নিতে চাইছে, তখন আপনার সিআইডির কাছে আসা উচিত ছিল। আপনি আমাদের কাছে এলেন না কেন? কারণ এও ধোয়া তুলসী পাতা নয় স্যার। মিলানির মৃত্যুর কয়েক ঘন্টা পরেই এ আমাকে ফোন করে হুমকি দেয় আর আমাকে পুরনো জায়গায় দেখা করতে বলে। তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না মহন্ত, এসব করে কোনো লাভ হবে না।
আমার কোনো লাভ ছাড়া আমি আমার সময় নষ্ট করি না প্রতীক, নেভার। তুমি আমাকে আর আমার স্ত্রী নাতাশাকে বম ব্লাস্ট করে উড়িয়ে দেবার খুব ভালো প্ল্যান বানিয়েছিলে, কিন্তু মজার ব্যাপার হলো এটাই যে ওই বম ব্লাস্টে তোমার স্ত্রী মিলানি মারা গেল। ভাবো প্রতীক, ভাবো, যদি এই কথাটা আমি সিআইডি কে বলে দিই তো তো তাহলে বলছো না কেন? বিজনেসম্যান তো তাই, সমস্ত ব্যাপারে সবার আগে নিজের লাভটা ভেবে দেখি। আচ্ছা, তো আমাকে বাঁচিয়ে তোমার লাভটা কি? না, শুধু আমারই নয়, তোমারও, আমাদের দুজনের অনেক বড় লাভ হতে পারে যদি তুমি আমার একটা ছোট্ট প্রস্তাব মেনে নাও। তো কি রকম প্রস্তাব? দেখো প্রতীক, আমরা দুজনে মিলে পার্টনারশিপে এই বিজনেসটা শুরু করেছিলাম, এটা ভেবে যে কোটি টাকা লাভ করব, অনেক ওপরে গিয়ে পৌঁছবো। আজ আমরা অনেক ওপরে তো পৌঁছেছি, কিন্তু নিচে নিচে কোটি কোটি টাকা ধার রয়েছে। এই সমস্ত সমস্যার সমাধান হতে পারে প্রতীক যদি তুমি আমার প্রস্তাব মেনে নাও। তো দেখো মহান্ত, যা বলবে পরিষ্কার করে বলো। এখন তুমি তো অনেক সহজেই বম ব্লাস্ট করিয়ে তোমার স্ত্রী মিলানিকে খুন করিয়ে দিলে। না, আমি সত্যি কথা বলছি। তো তুমি কি বলতে চাইছো মহান্ত? আমি ইচ্ছে করে মিলানিকে মেরেছি? এখন তুমি জেনে শুনে খুন করিয়েছো নাকি ছেড়ে দাও, ছাড়ো তুমি ওসব পুরনো কথা। এবারে তুমি আমার একটা ছোট্ট সহজ কথা শোনো। দেখো, যেভাবে তুমি বম ব্লাস্ট করিয়ে তোমার স্ত্রী মিলানিকে খুন করিয়েছো না, ঠিক সেইভাবে তোমাকে আমার স্ত্রী নাতাশাকেও খুন করতে আমায় সাহায্য করতে হবে। সিম্পল। কিন্তু এটা আমার কি লাভ হবে? ইয়েস, আই নিউ ইট। এই হলো একজন সত্যিকারের বিজনেসম্যানের মতো কথা। প্রতীক, আমার স্ত্রী নাতাশার 50 কোটি টাকার ইন্স্যুরেন্স রয়েছে। আমার স্ত্রী নাতাশা মরে গেলে 25 কোটি আমার, 25 কোটি তোমার। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আর সিআইডি, তার কি হবে? সিআইডি ইয়ার, সিআইডি কিভাবে জানতে পারবে? ব্যাপারটা তো তোমার আমার মধ্যে থাকবে, তাই না? ঠিক আছে, আমি এতে রাজি। গুড, ভেরি গুড। 24 ঘন্টা সময় দিলাম তোমাকে। টাকা আমার, বুদ্ধি তোমার। ডান। 24 ঘন্টা। আর তারপর আমি মাকরন্দকে ফোন করি। চুপি চুপি বোম বানানোটা আমার নেশা। যখন আমাকে ডবল টাকা দেওয়ার লোভ দেখালো, তখন আমি না বলতে পারিনি। আর প্রতীক, তোমাদের এই প্ল্যানের বোর্ডে ছিল করণ, কিন্তু তোমরা ওকেই মেরে দিলে। হ্যাঁ, আসলে মহান্ত আর আমি ধারে ডুবে গেছিলাম। দুজনেরই টাকার খুব দরকার ছিল, আর করণ ও বুঝে গিয়েছিল যে আমরা দুজন হাত মিলিয়েছি। প্রতীক, তুমি নিজের সুবিধার জন্য কারণকে কাজে লাগিয়েছো, আর মহান তুমি প্রতীককে। নাতাশার মৃত্যুর পর ব্রিফ কেসে বম রেখে তুমি প্রতীককে দিয়েছিলে যাতে ও ওপরে চলে যায়, আর ইন্স্যুরেন্সের 50 কোটি টাকা তুমি একলাই হজম করতে পারো। না স্যার, তেমন কোনো ইচ্ছে ছিল না। আমি প্রতীককে বলেও ছিলাম যে যতক্ষণ সিআইডির ব্যাপারটা মিটে না যায় ধৈর্য রাখো আর ইন্স্যুরেন্সের টাকা আসার অপেক্ষা করো, কিন্তু ও আমার একটা কথাও শুনলো না। এখন ওর ভাগের ইন্স্যুরেন্সের যে 25 কোটি টাকা, সেটা আমি নিজের পকেট থেকে তো দিতে পারতাম না। সেই জন্যই সময়ের সাথে খেলতে তোমাদের খুব মজা লাগে না? এবার জেলে বসে বসে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আর প্রতিটা দিন গুনতে থেকো। ততক্ষণে ফাঁসির অর্ডার এসেই যাবে।